আব্রাহাম ভেবেছে আইরাত তাকে ফেলে রেখে আবার পালিয়ে গেছে। আব্রাহাম আইরাতের নাম নিয়ে গর্জে উঠল। আইরাত, আবার আবার আমাকে রেখে তুমি পালিয়ে গেছ। যতই তোমাকে আমার কাছে আগলে রাখতে চাই, ততই তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। জীবনের সব কিছু হারিয়ে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম আমি, কিন্তু তুমি আর তা হতে দিলে না। বারবার আমাকে আঘাত করে চলে যাও। তোমাকে তো আমার কাছে আসতেই হবে। আব্রাহাম রেগে ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করতে লাগল। পাশে থাকা ফুলদানিটা তুলে সামনে থাকা বড় টেবিলে এক আছাড় দিল। ঝড় ঝড় করে টেবিল ভেঙে গেল। আব্রাহাম রাগে শুধু ফুঁসছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল। আইরাতকে সামনে না পেয়ে আব্রাহাম যেন পুরো এক বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে। আব্রাহাম কোনো মতেই তার রাগ কন্ট্রোল করতে পারছে না। সে আবার উঠে ঘরের জিনিসপত্র ছুড়াছুড়ি করতে লাগল। আইরাত আর রুবিনা বাড়ির পিছনে বাগানে হাঁটছে। আইরাতের বেশ ভালো লাগছে জায়গাটা। অনেক খোলামেলা, বিভিন্ন রকম ফুলের গাছ, সবুজ ঘাসে ঢাকা, আর কিছুটা সামনে ছোট পানির ঝর্ণা, আর পাশেই একটা সুন্দর দোলনা, ঠিক যেমনটা ছিল আইরাতদের বাড়িতে। রুবিনা আর আইরাত কথা বলছিল, কিন্তু হঠাৎ ওপর থেকে প্রচুর ভাঙচুরের আওয়াজ পেল। আইরাত কিছুটা ঘাবড়ে গেল। আইরাত, ওপরে এত আওয়াজ কিসের? কি হচ্ছে? রুবিনা, ম্যাম, ম্যাম, আমার মনে হয় স্যার ফিরে এসেছে। আপনাকে তো বাইরে আসতে নিষেধ করেছিল, কিন্তু আপনি এসেছেন। ম্যাম, স্যার মনে হয় আপনাকে রুমের ভিতর না পেয়ে ভাঙচুর করছে। কি? এই লোকটা এমন পাগল কেন? রুবিনা, ম্যাম, প্লিজ আপনি তাড়াতাড়ি ওপরে যান। আইরাত আর কিছু না বলে দৌড়ে ওপরে যেতে লাগল। আইরাত, হায় আল্লাহ, ইনি তো মনে হচ্ছে সব শেষ করে ফেলবেন। আমি বাইরে এসেছি, এখন আমাকে সামনে পেলে না জানি কি করে। আইরাত রে, আজকে তুই শেষ। আইরাত ভয়ে ধয়ে ওপরে যেতে লাগল। আইরাত রুমের সামনে যেতেই হয়ে গেল। রুমের সব কিছু তছনছ করা, যেন এখানে মাত্রই কোনো ঘূর্ণিঝড় হয়ে গেছে। আইরাতের সাহস হচ্ছে না রুমের ভিতরে যাওয়ার, কেননা আব্রাহাম সামনে কাচের জানালাতে এক হাত দিয়ে আরেক হাত পকেটে দিয়ে দাঁড়িয়ে আছে। সাথে হাতে গানও আছে। ঝড় আসার আগে যেমন সব শান্ত থাকে, কিন্তু পরে শুরু হয় ধ্বংসলীলা, ঠিক তেমন। রুমের সবকিছু তো ধ্বংস হয়েই গেছে, এখন আবার সব শান্ত মনে হয়, আবার ঝড় আসবে। আর তা আব্রাহামকে দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। আইরাতের ভয়ে গলা শুকিয়ে গেছে, হাত পা কাঁপছে। আইরাত যদি আগে জানত যে মাত্র তার ঘরের বাইরে যাওয়াতে এমন একটা কিছু হয়ে যাবে, তাহলে সে কোনো দিনও বাইরে পা নিত না। এখন আইরাত কিভাবে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। আইরাত ভাবছিল, কিন্তু ঠিক তখনই হুট করে আব্রাহাম পিছনে তাকালো। আইরাত এতটাই ভয়ে ছিল যে আব্রাহামের রাগ আর চোখ দেখে দিল এক চিৎকার। আব্রাহাম ঝড়ের বেগে আইরাতের সামনে গেল এবং আইরাতের মুখ চেপে ধরল। আব্রাহামের মনে হচ্ছে যে এখন আগে আইরাত মারুক, তারপর নিজে মরে যাক। আব্রাহাম, তোর এত সাহস হই করে? হ্যাঁ, তোকে বারবার বলে গিয়েছি আমি যে এই ঘর থেকে এক কদমও বাইরে যাবি না। তারপরেও আমার কথার অবাধ্য হওয়ার সাহস কি করে হলো তোর, বল? আইরাতের চুলের মুঠি ধরে রাগে চিল্লিয়ে, আমি তো শুধু একটু বাইরে গিয়েছিলাম, ঘরে দম আটকে আসছিল বলে। কেন বাইরে যাবি? কেন যাবি তুই বাইরে? যদি তুই আবার পালিয়ে যেতি, তখন তখন আমি কি করতাম? জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি তোকে না দেখতে পেয়ে? তোর খুব সাহস হয়ে গিয়েছে, তোর এই সাহস আমি ঘুচিয়ে দেব। আইরাতকে আরও জোরে চেপে ধরে, প্লিজ আমাকে ছাড়ুন, আমি খুব ব্যথা পাচ্ছি। আইরাত শেষ কান্নাই করে দিল। ব্যথা? ব্যথা তো আমিও পেয়েছিলাম, এই যে এইখানে। হাতে থাকা গান দিয়ে বুকের বাপাছে দেখিয়ে। তোকে সামনে না দেখতে পেয়ে ভেবেছিলাম আবার দূরে হারিয়ে গেছিস তুই আমার থেকে। আইরাত তো লাগাতার কেঁদেই যাচ্ছে। তোর তোর এই সাহস আমি একদম শেষ করে দেব। এই বলে আইরাতকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। আইরাত তাল সামলাতে না পেয়ে বেশ জোরেই পড়ে গেল, যার ফলে হালকা ব্যথাও পেল। আব্রাহাম পুরো পাগলের মতো কাজ করছে। আব্রাহাম তার এক হাত দিয়ে আইরাতের 2 হাত বেডের সাথে চেপে ধরল। আব্রাহাম আইরাতের ওড়না গলা থেকে এক টানে ফেলে দিল। কি করছেন আপনি? প্লিজ ছাড়ুন আমায়, আমি ব্যথা পাচ্ছি, কেঁদে কেঁদে। কিন্তু কে শোনে কার কথা? আব্রাহাম আইরাতের খুব কাছে এসে পড়ল। সে নেশা লাগানো দৃষ্টিতে আইরাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম নিজেকে আর ধরে রাখতে পারল না। আইরাতের গলায় মুখ গুজে দিল এবং কোমরে হাত দিয়ে চেপে ধরল। আইরাতের পুরো শরীর যেন কেঁপে উঠল। আইরাত আর কিছু বলতে যাবে তার আগেই আব্রাহাম আইরাতের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। আইরাতের চোখ তো বের হয়ে যাওয়ার উপক্রম। আইরাত অনেক চেষ্টা করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আব্রাহামের মতো বডি বিল্ডারের সাথে আইরাত কেন, আইরাতের মতো আরও 10 জনও পেরে উঠবে না। আব্রাহাম যেন এক ঘোরের মধ্যে হারিয়ে গেছে। আশেপাশে কি হচ্ছে তাতে তার কোনো খেয়াল নেই। সে আইরাতের নেশায় মগ্ন রয়েছে। আইরাত অনেক ঠেলাঠেলি করছে আব্রাহামকে দূরে সরানোর, কিন্তু লাভ নেই। অবশেষে আইরাত সহ্য করতে না পেরে ঢুকরে কেঁদে উঠল।
আব্রাহাম এবার চোখ মেলে তাকালো এবং আইরাতের চোখে পানি দেখল। আইরাতের চোখের পানি দেখে এবার যেন আব্রাহামের হুঁশ ফিরে আসলো। আব্রাহাম সাথে সাথে আইরাতকে ছেড়ে দিল। আইরাতের চোখ দিয়ে পানি পড়ছে। আইরাত ভাবতে পারছে না যে মাত্রই তার সাথে কি হয়ে গেল। আইরাত কোনো রকমে বিছানাতে উঠে বসল। আব্রাহাম নিচ থেকে ওড়না তুলে আইরাতের সামনে গেল। আইরাতের সামনে বসে আব্রাহাম আইরাতের গলায় ওড়না জড়িয়ে দিতে দিতে বলল, আশা করছি এরপর থেকে আমার কথা নবাধ্য হতে গেলে এই দিনটার কথা মনে করবে। আইরাতের ঠোঁটে স্লাইভ করতে করতে আইরাত আর কিছু বলল না, এক ঝটকায় আব্রাহামকে দূরে ঠেলে গেল। আইরাত পিছাতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলতে লাগল, আপনি কি ভেবেছেন আপনি এভাবে জোর করলেই আমি আপনার কাছে থেকে যাব? না, কখনোই না। আমি আজ হোক কাল, আমি ঠিক একদিন পালিয়ে যাব। আপনার এই অত্যাচার আমি আর মেনে নিতে পারছি না। প্রথমে আমাকে তুলে আনলেন, তারপর আমাকে এভাবে আটকিয়ে রেখেছেন। এতে লাভ কি হচ্ছে আপনার বলুন? আমি মুক্তি চাই। আপনি কেন আপনি আমার সাথে এমন করছেন? এতে কি পাচ্ছেন আপনি? আপনি একটা সাইকো, পাগল আপনি একটা। কোন অধিকারে আপনি আমার সাথে এমন করেন? আমার ওপর অধিকার খাটাতে আসেন? কে হন আপনি আমার? আই হেট ইউ। আইরাতের এই কথা শুনে আব্রাহামের রাগ তো ৭ আসমানে চলে গেল। হেট ইউ কথাটা যেন সোজা আব্রাহামের বুকে গিয়ে লাগল। আব্রাহাম এবার আইরাতকে কিছু না করে গান বের করে উপরে শূন্যে শুট করে দিল। আইরাত চমকে গিয়ে চিল্লিয়ে উঠল, কে, তাই না? কে হই আমি তোর? তা খুব তাড়াতাড়ি জানতে পারবি যে আমি তোর কে হই। আর তখন তুই আমার থেকে দূরে কিভাবে পালাস তাই আমি দেখব। ওয়েট অ্যান্ড ওয়াচ। আব্রাহাম এই বলে গান হাতে নিয়ে রেগে আগুন হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর পারছি না এসব নিতে, পারছি না আমি। আইরাত কান্না করতে লাগল। কোনোভাবেই আইরাত তার কান্না থামাতে পারছে না। আব্রাহামের কাজে খুবই হার্ট হয়েছে আইরাত। কান্না করতে করতে হিচকি উঠে গেছে আইরাতের। পাপা, আম্মু, কোথায় তোমরা? প্লিজ নিয়ে যাও না আমায় এখান থেকে। আমি আর থাকতে পারছি না, খুব খারাপ লাগছে। তোমাদেরকে খুব মিস করছি। আয়ুষের কথা মনে পড়ছে খুব। আব্রাহাম রেগেমেগে বাইরে চলে এলো। এখন তার একটু একা থাকা দরকার, তাহলেই মাথা ঠিক হবে তার। আব্রাহাম গাড়ি নিয়ে দূরে এক ফাঁকা জায়গায় এসে দাঁড়াল। এটাকে সাধারণত হাইওয়ে বলে। আব্রাহাম প্রায়ই আসা যাওয়া করে যখনই তার একা লাগে বা ভালো না লাগে। হাইওয়ের পাশেই একটা ছোট নদী আছে। নদীর পাশেই বসার জন্য কয়েকটা টেবিল রয়েছে। আব্রাহাম গাড়ি থেকে নেমে এসে নদীর পাশে গিয়ে বসে পড়ল। আব্রাহামের খুব খারাপ লাগছে এখন। সে ভাবছে আইরাতের সাথে রাগের মাথায় যা করছে তা একদমই ঠিক করেনি। আইরাতেতে খুব কষ্ট পেয়েছে। আব্রাহাম তার মাথায় গান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আর ভাবছে কি থেকে কি করে ফেলল রাগের মাথায়। কেন যে সে তার রাগটাকে সামলাতে পারে না? অনেক চেষ্টা করেও সে পারে না। সরি জান, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমি নিজের অজান্তেই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি তো এমন কিছু করতে চাইনি। তুমিই আমাকে বাধ্য করেছ। কে বলেছিল তোমাকে রুমের বাইরে পা রাখার? আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তোকে না দেখতে পেয়ে। সবসময় তোমাকে হারানোর ভয় থাকে আমি, কিন্তু এখন আর না। তোমাকে সারা জীবনের জন্য কিভাবে নিজের কাছে বন্দি করে রাখতে পারি তারই ব্যবস্থা করব আমি। তোমাকে তো আমার হতেই হবে, তাও খুব শীঘ্রই মাই লাভ। আব্রাহাম সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে গাড়ি নিয়ে চলে এলো। না, অনেক সময় ধরে আমার শ্বশুর মশাইকে দেখছি না, একটু দেখতে হয়। কে জানে পাগল টাগল হয়ে গেল না তো আবার। আব্রাহাম এই বলে মনিটর রুমে ঢুকে পড়ল। আব্রাহাম দেখছে আশরাফুল আহমেদ মাথায় আইস ব্যাগ দিয়ে বসে আছে। প্রেশার বেড়ে যাওয়ায় তাকে তার বডিগার্ডরা দুপাশ দিয়ে বাতাস করছে। তা দেখে আব্রাহাম হা 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 করে হেসে উঠল। আরে চাচা যান, উপস সরি শ্বশুর মশাই, এইটুকুতেই যদি তোমার এই দশা হয় তাহলে সামনে তোমার কি হবে ভাবতে পারছ? এর পরের কাণ্ড কারখানা দেখলে তো তোমায় ডিরেক্ট ইউসিওতে যেতে হবে। হা হা হা। এ নির্মহল। আতিয়া আহমেদ, আচ্ছা তোমার হয়েছে কি বলো তো? সেই কখন থেকে দেখছি এভাবে বসে আছো, আর তখন ওভাবে অস্থির হয়ে কোথায় বেরিয়ে গেলে? কি হলো, কিছু বলছো না যে? আশরাফুল আহমেদ, কি বলবো আমি আতিয়া? আমার সব শেষ, সব। আমার ওষুধের কারখানা কে যেন জ্বালিয়ে দিয়েছে। তখন এক অপরিচিত নাম্বার থেকে কল আসে। আমি ধরতেই ওপাশ থেকে বলে ওঠে, পারলে বাঁচিয়ে নে তোর কারখানাকে। কিছুই নেই আতিয়া। কি কি বলছো কি তুমি? কিভাবে, কি হলো এসব? কে করছে? জানি না আতিয়া, জানি না। আমিও তাই ভাবছি যে কার এত সাহস হয়ে গেছে যে আমার ক্ষতি করে। দেখো দেখো, তুমি একদমই চিন্তা করো না। আমাদের অঢেল সম্পত্তি রয়েছে। সারা জীবন যদি বসেও খাই তবুও কম পড়বে না। তুমি চিন্তা করো না। না আতিয়া, আমি তার জন্য চিন্তা করছি না। চিন্তা করছি এমন কাজ কে করতে পারে আর কেনই বা করছে। কি চাই ও? আচ্ছা, তুমি এইসব বাদ দাও, আমি সামলে নেব। তুমি আয়ুষের খেয়াল রাখো। আতিয়া আহমেদ ওপরের ঘরে চলে গেল আর এইদিকে আশরাফুল আহমেদ সব কিছু ভাবছে যে কি থেকে কি হয়ে গেল। অন্যদিকে আব্রাহাম এই সব কিছুই ক্যামেরাতে দেখছে। একসময় আব্রাহাম মনিটর রুম থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে রাশেদকে ফোন দিল। হ্যালো রাশেদ। রাশেদ, জি স্যার বলুন। আব্রাহাম, অফিসের কাজ কতটুকু, আর আমার কি আসতে হবে? রাশেদ, স্যার কাজ বলতে গেলে শেষই। আর না স্যার, আপনার আসতে হবে না, আমি সব সামলে নিয়েছি।
গুড, রাখছি। জি স্যার। আব্রাহাম ফোন কেটে দিল। বাড়ির উদ্দেশ্যে যেতে লাগল। বাড়ির সামনে গেলে বডিগার্ডরা গেট খুলে দিল। গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করল আব্রাহাম। আব্রাহামের ফোনে আমেরিকা থেকে একটা ইম্পর্টেন্ট কল আসলো। আব্রাহাম কথা বলতে বলতে বাড়ির ভিতরে যাচ্ছে। ভিতরে গিয়ে আব্রাহাম দেখল তার বাপি আর অয়ন একসাথে বসে দাবা খেলছে। আব্রাহাম তাদের দেখে মুচকি হেসে কল কেটে দিয়ে এগিয়ে এলো। আতিয়া আহমেদ বলল, দেখো দেখো, তুমি একদমই চিন্তা করো না, আমাদের অঢেল সম্পত্তি রয়েছে, সারা জীবন যদি বসেও খাই তবুও কম পড়বে না, তুমি চিন্তা করো না। না আতিয়া, আমি তার জন্য চিন্তা করছি না, চিন্তা করছি এমন কাজ কে করতে পারে আর কেনই বা করছে, কি চাইও। আচ্ছা, তুমি এসব বাদ দাও, আমি সামলে গেব, তুমি আয়ুষের খেয়াল রাখো। আতিয়া আহমেদ ওপরের ঘরে চলে গেল আর এইদিকে আশরাফুল আহমেদ সবকিছু ভাবছে যে কি থেকে কি হয়ে গেল। অন্যদিকে আব্রাহাম এই সব কিছুই ক্যামেরাতে দেখছে। একসময় আব্রাহাম মনিটর রুম থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে রাশেদকে ফোন দিল। হ্যালো রাশেদ। রাশেদ, জি স্যার, বলুন। আব্রাহাম, অফিসের কাজ কতটুকু? সকালে আব্রাহাম, বাপি, আমি অফিসে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে, আর অয়ন, তুইও চলে আসিস। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খেতে খেতে আবির আহমেদ, আরে কিন্তু কিছুটু খেয়ে যা। আব্রাহাম, না বাপি, আমি পরে অফিস থেকে কিছু খেয়ে নিব, এখন আমি যাই, নিজের খেয়াল রেখো। আচ্ছা, সাবধানে যাস। আব্রাহাম বাড়ি থেকে চলে আসলো, কিন্তু অফিসে না গিয়ে সে তার কটেজে চলে গেল, যেখানে আয়রাত রয়েছে। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর আব্রাহাম কটেজে এসে পড়ল। বাসায় গিয়েই আব্রাহাম ড্রয়িং রুমে দাঁড়াল এবং রুবিনাকে ডাকতে লাগল। আব্রাহাম, রুবিনা, রুবিনা। জি জি স্যার। ছুটে এসে আব্রাহাম, তোমার ম্যাম কোথায়? রুবিনা, স্যার, আয়রাত ম্যাম কাল যে রুম লক করে ভিতরে ঢুকেছে আর তো বাইরে আসেনি, আমি অনেক চেষ্টা করেছি, অনেক ডেকেছি ম্যামকে, কিন্তু ম্যাম বের হয়নি। ওফ, নো, কাল একটু বেশি রুড বিহেভ করে ফেলেছি আমি আমার জান পাখির সাথে, না জানি কিছু উল্টাপাল্টা করে ফেলল না তো। এই বলে আব্রাহাম দৌড়ে ওপরে চলে গেল। আব্রাহাম গিয়ে দেখল রুম ভিতরে থেকে লক করা। আব্রাহাম কয়েকবার নক করল দরজাতে, কিন্তু খোলার নাম নেই। আব্রাহাম, আয়রাত বেবি গার্ল, প্লিজ ওপেন দ্য ডোর। আমি কাল একটু বেশিই বাজে ব্যবহার করে ফেলেছি তোমার সাথে, যা করা আমার মোটেও ঠিক হয়নি। আয়রাত, প্লিজ দরজা খুলো যান। আব্রাহাম, জান পাখি, এমন করে না, প্লিজ দরজা খোল বেবি, আর এমন হবে না, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, একটাবার দরজা খোল। আব্রাহাম, এবার আব্রাহামের রাগ উঠে গেল, কারণ অনেক ধাক্কানোর পরেও আয়রাতের দরজা খোলার নাম নেই। আয়রাত, আই এম টেলিং ইউ ফর দ্য লাস্ট টাইম, ওপেন দ্য ডোর। আয়রাত, আমি কিন্তু দরজা ভেঙে ফেলব। আব্রাহাম আর কিছুই না বলে এক লাথি দিয়ে দরজা ভেঙে ফেলল। আব্রাহাম হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ল এবং যা দেখল তাতে আব্রাহাম পুরোই অবাক। আয়রাত কাল যেমন ছিল এখনও তেমনই আছে। কালকে আব্রাহাম রুমে যে ভাঙচুর করেছিল এখনও ঠিক তেমনভাবেই সবকিছু ভেঙে পড়ে আছে, আর আয়রাত গুটিসুটি মেরে বিছানার এক কোণে ঘুমিয়ে আছে, গভীর ঘুম। আয়রাতকে দেখেই বোঝা যাচ্ছে যে কাল রাতে অনেক কেঁদেছে সে, চোখের নিচে দাগ স্পষ্ট। আব্রাহামের আয়রাতকে দেখে বেশ মায়া লাগল। আব্রাহাম ধীর পায়ে আয়রাতের দিকে এগিয়ে গেল। আয়রাতের পাশে বসল। আয়রাতের দিকে বেশ কিছুটা ঝুঁকে আব্রাহাম বলতে লাগল, আই এম সরি জান পাখি, আই এম রিয়েলি সরি। আমার তোমার উপর এতটা রেগে যাওয়া উচিত হয়নি, সবকিছু আমার জন্য হয়েছে, সরি। এই বলে আব্রাহাম আয়রাতের কপালে চুমু এঁকে দিল। আয়রাতকে কোলে তুলে নিল আব্রাহাম এবং যাওয়ার সময় সার্ভেন্টকে বলে গেল, আব্রাহাম, 10 মিনিটের মধ্যে যেন এই রুম ক্লিন হয়ে যায়, ওকে? সার্ভেন্ট, জি স্যার। আব্রাহাম আয়রাতকে কোলে তুলে নিয়ে অন্য রুমে চলে গেল। সাবধানে আয়রাতকে বিছানাতে শুইয়ে দিল। আয়রাতের কোপানের উপর এসে পড়া ছোট ছোট চুলগুলো আলতো করে সরিয়ে দিল। আব্রাহাম বারবার সরি বলতে লাগল এবং ঠোঁটে বারবার চুমু খেতে লাগল, আর আয়রাত তো গভীর ঘুমে আচ্ছন্ন। আব্রাহাম আয়রাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই আয়রাতের ঘুম ভেঙে গেল। আয়রাত চোখ মেলতেই দেখল আব্রাহাম তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। আয়রাত ধীরে ধীরে চোখ মেলে পুরো রুমটা একবার দেখে নিল। আয়রাত উঠে বসল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে তার। আব্রাহাম, বেবিগাল, ঘুম ভাঙল তাহলে? পুরো 13 ঘন্টা ঘুমিয়েছ তুমি। আয়রাত, আপনি এখানে কখন, কিভাবে? যা বাবা, সবকিছু ভুলে গেলে নাকি? আচ্ছা, সব ভুলো, ঠিক আছে, কিন্তু আমাকে ভুলে যেও না, তাহলেই হবে। মেকি হাসি দিয়ে। আয়রাত,
আমি চাই না আপনার চেহারা দেখতে, কিন্তু জানি না কেন প্রতিবার চোখ খুললেই সবার আগে আপনাকে দেখতে হয়। দেখতে হবে, মৃত্যুর আগে পর্যন্ত দেখতেই হবে যান। বাই দ্য ওয়ে, তাড়াতাড়ি উঠে পড়ো, কাল থেকে কিছুই মুখে তুলোনি তুমি। আমি যেভাবে রেখে গিয়েছিলাম সেভাবেই আছো। উঠো, ফ্রেশ হও, আমি খাবার আনছি। আয়রাত, আমি আব শশ, একদম চুপ, কোনো কথা না। আয়রাতের ঠোঁটে আঙুল দিয়ে। ইদানিং অনেক বেশি বকবক করো তুমি। আর যদি খাওয়া নিয়ে কিছু বলেছ, তো আমি কিন্তু উল্টো পথে বেশ ভালো করেই খাওয়াতে জানি। এখন কি তুমি চুপচাপ খাবে, নাকি আমি কিছু করব? এই যে পাগল, কে জানে না খেলে কখন আমাকেই মেরে ফেলে। না বাবা, থাক, আমি এত সহজে মরতে চাই না, এর থেকে ভালো খেয়েই নি। মনে মনে। আব্রাহাম, গুড, নিজের ভালো পাগলেও বোঝে, আর তুমিও বুঝতে পেরেছ। মনে মনে কথা বলবো শান্তি নেই। না, নেই। আয়রাত বিছানা থেকে দ্রুত নেমে ফ্রেশ হতে চলে গেল। আব্রাহাম আয়রাতের জন্য খাবার আনতে গেল। আয়রাত ফ্রেশ হয়ে আব্রাহামকে রুমে দেখল না। এতে একটু ভালো লাগলো আয়রাতের, কিন্তু তার কয়েক মিনিট পরই আব্রাহাম রুমে এলো ট্রেতে করে খাবার নিয়ে। আব্রাহাম রুমে ঢুকতে দেখল আয়রাত তার চুল বাঁধছে। আব্রাহাম আর এক মুহূর্ত দেরি না করে আয়রাতের পিছনে দাঁড়িয়ে গেল। আব্রাহাম আয়রাতের পেট চেপে ধরে নিজের দিকে টেনে নিল। আয়রাতের কাঁধের চুলগুলো সরিয়ে নিজের থুতনি আয়রাতের কাঁধে রাখল। আয়রাতের ঘাড়ে নাক ঘষতে ঘষতে আব্রাহাম বলে উঠল, আমার সামনে কখনোই নিজের চুল বাঁধবে না, ওকে? তোমাকে তোমার চুলকে দেখার অধিকার শুধুই আমার, বুঝলে? তাই কখনোই আমার সামনে চুল বাঁধবে না। আজকে এমন করেছই, এরপর থেকে যেন এমন না হয়, বুঝলে? আয়রাত যেন পুরো পাথর হয়ে গিয়েছে, নড়াচড়া করছে না, কোনো কথা বলছে না। আব্রাহাম আয়রাতের কাঁটাটা খুলে দিল, আয়রাতের চুলগুলো ঝরঝর করে পিঠের ওপর ছড়িয়ে গেল। আব্রাহাম আয়রাতের চুলে মুখ গুজে দিল। এতে আয়রাত কিছুটা কেঁপে উঠল। কিছু সময় পর আব্রাহাম আয়রাতকে ছেড়ে দাঁড়াল। বেবি গার্ল, কাম, খেয়ে নাও, কিছুই খাওয়া হয়নি, এদিকে আসো, আমি খাইয়ে দিচ্ছি। আয়রাত কিছু বলছে না, সে সেখানেই ঠাই দাঁড়িয়ে আছে। এবার আব্রাহাম উঠে গিয়ে আয়রাতকে টেনে নিজের সামনে বসিয়ে দিল। আব্রাহাম আয়রাতের মুখের সামনে খাবার তুলে ধরল। হা করো। আয়রাত, না। আব্রাহাম, বেশি ন্যাকামি না করে হা করো। আয়রাত আর কিছু না বলে খেয়ে নিল চুপচাপ, কারণ জানে যে বেশি খাবো না করলে কপালে শনি রবি সোম সবই আছে। আব্রাহাম আয়রাতকে খাইয়ে দিল। খাওয়া শেষে আব্রাহাম আয়রাতকে নিজের সামনে ঠাই বসিয়ে দিল এবং গালে হাত দিয়ে তাকিয়ে থাকতে লাগল। আয়রাত, কি হলো, এভাবে তাকিয়ে থাকার কি আছে? আব্রাহাম, দেখছি। আয়রাত, কি? আব্রাহাম, তোমাকে। আয়রাত, প্রথম দেখছেন নাকি, এত দেখার আছে? আব্রাহাম, ও তুমি বুঝবে না। আব্রাহাম এবার হুট করেই আয়রাতের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আয়রাত কি করবে কি না করবে বুঝতে পারছে না। আব্রাহাম আয়রাতের কোলে মাথা রেখে আরামে শুয়ে থাকতে লাগল। আয়রাত, আপনি তো বালিশেও শুয়ে থাকতে পারেন নাকি? আব্রাহাম, হ্যাঁ, বালিশে শুয়ে থাকতে পারি, কিন্তু তোমার কাছে যতটা শান্তি পাওয়া যাবে তা আর কোথাও পাব না। এবার চুপ করে থাকো তো। আয়রাত বুঝল যে একে হাজার বলেও লাভ নেই, তাই চুপ করে রইল। কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকার পর আব্রাহাম বলল, জান পাঠি, জানো খুব ভালোবাসি তোমাকে, খুব। প্লিজ আমাকে ছেড়ে যেও না কখনো, তাহলে আমি তুমিহীন মরেই যাব। তোমার মাঝে আমি প্রথম আমার বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছি। আমাকে একা ফেলে রেখে প্লিজ দূরে যেও না, থেকে যাও না আমার কাছে। ভালোবাসি, অনেক ভালোবাসি আয়রাত। কথা বলতে বলতে আব্রাহামের চোখের কোণে পানি জমে গেল। আয়রাতের কেন জানি আব্রাহামের প্রতি অনেক মায়া হতে লাগল, কিন্তু পরক্ষণেই তার প্রতি আব্রাহামের অত্যাচারের কথা মনে পড়ে গেল আয়রাতের, এবং আয়রাত চেতে উঠল। এক ঝটকাতে আব্রাহামকে নিজের থেকে সরিয়ে দিল। হা হা হা, হাসালেন আপনি। যে ছেলে কোনো মেয়ে সম্মান করতে পারে না, তুলে এনে নিজের কাছে বন্দি করে রাখে, সে ভালোবাসে, তাও আবার আমাকে? আমি থাকব না আপনার কাছে, আপনাকে আমি ভালোবাসি না, আর কখনো ভালোবাসতে পারব না, বুঝেছেন আপনি? আব্রাহাম হা 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 করে হেসে উঠল, খুবই ভয়ঙ্করভাবে হেসে উঠল, যা শুনে আয়রাতের শরীরের রক্ত হিম হয়ে গেল। আব্রাহাম পাগলের মতো করে হাসছে। একসময় হাসি থামিয়ে আব্রাহাম দু হাত দিয়ে মাথা চেপে ধরল। আসলে মূলত আব্রাহাম তার রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এভাবে হেসে, কেননা সে আয়রাতের সাথে যা করেছে তা সেই পুনরায় রিপিট করতে চাইছে না। কিন্তু আব্রাহাম আয়রাতের দিকে রাগী চোখে তাকাল। আয়রাত পারছে না কান্না করে দিতে। সে ভাবছে কাল তার সাথে যা হয়েছে আজও কি তাই হবে? না, এই না 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 না, কি সব ভাবছি আমি? আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে নাও না প্লিজ। মনে মনে। আব্রাহাম,
কিভাবে আমার থেকে দূরে থাকতে পারো আমি তাই দেখব। মিস নুজাইফা বিনতে আয়রাত, সামনে তোমার জন্য খুব বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে, যা তুমি কল্পনাও করতে পারবে না বেবি, সো গেট রেডি ফর দ্যাট। ডেভিল স্মাইল। আব্রাহাম হন হন করে রুম থেকে বেরিয়ে গেল এবং রুবিনাকে আয়রাতের ওপর কড়া নজর রাখতে বলে গেল। ইন নির্মহল। আশরাফুল আহমেদ, অফিসার, আমার মেয়ের কোনো খোঁজ পেলেন আপনারা? অফিসার, স্যার, আমরা আমাদের বেস্ট ট্রাই করছি আপনার মেয়েকে খুঁজে আনার। আশরাফুল আহমেদ, কি? এখনও আপনারা চেষ্টাই চালিয়ে যাচ্ছেন? অফিসার, যদি আমার মেয়ে সহি সলামত আমার কাছে না ফিরে আসে, তাহলে আপনাকে অকালে আপনার চাকরি আর জীবন দুটোই হারাতে হবে, মাইন্ডেড। এই বলে আশরাফুল আহমেদ রাগে গজগজ করতে করতে ফোন কেটে দিল। মেয়ের চিন্তা যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আব্রাহাম তার অফিসে বসে আছে আর হাতে গ্লোব নিয়ে ঘোরাচ্ছে। ভাবতে ভাবতে সে তার বাপিকে ফোন দিল। আব্রাহাম, বাপি, আমি ভাবছি যে আয়রাতকে আজই আমাদের বাসায় এনে পড়ি। আবির আহমেদ, আরে হ্যাঁ হ্যাঁ, এ তো অনেক ভালো কথা। তুই বাবা যত তাড়াতাড়ি সম্ভব আয়রাত মাকে নিয়ে আয়। আরে আমিও তো দেখব আমার পুত্রবধূকে, তাই না? আব্রাহাম, বাপি, আমি কালই আয়রাতকে আমাদের বাসায় নিয়ে আসব। আব্রাহামের যেন খুশির সীমা নেই। অবশেষে আয়রাত আব্রাহামের হতে যাচ্ছে। রাতে আব্রাহাম আয়রাতের কাছে গেল এবং গিয়ে দেখল আয়রাত জানালার দিকে ঘুরে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে ওর মন খারাপ। আব্রাহাম মুচকি হেসে আয়রাতের কাছে গেল। রুমে কারো উপস্থিতি টের পেয়ে আয়রাত পিছনে ঘুরে তাকাল। আব্রাহাম, বেবি গার্ল, তোমার জন্য একটা ব্রেকিং নিউজ আছে। আয়রাত, না। আব্রাহাম, গেস হোয়াট? আয়রাত, না। আচ্ছা থাক, আমিই বলে দিচ্ছি। কিছুদিন পর আমাদের বিয়ে। আব্রাহামের কথা শুনে যেন আয়রাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ভেবে পাচ্ছে না কি করবে আর কি বলবে। আয়রাত পুরোপুরি শক। আব্রাহাম, আরে আরে, এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি বলেছি আমাদের বিয়ে, আব্রাহাম আর আয়রাতের বিয়ে। আয়রাত, অসম্ভব, এটা একদম অসম্ভব। আমি কখনোই আপনাকে বিয়ে করতে পারবো না, কখনো না। আব্রাহাম, কেন? কারণ কি? আমি কি দেখতে খারাপ নাকি? দুহাত ছড়িয়ে। দেখুন, বুঝ